আচ্ছা, আগের দিনের পড়াগুলো সবাই কমপ্লিট করছে তাই তো? জি স্যার। কেউ কমপ্লিট করে না এমন কি কেউ আসি? জি স্যার। নতুন যারা দুই তিনজন নতুন আছে তাদের কথা বাদ, নতুন ছাড়া যারা পুরাতন আগের দিন ক্লাসে ছিল, তারা কি কেউ পড়া শেষ না এমন ভাবে আছে কেউ, বা কোনো কিছু বুঝো নাই আগের ক্লাসের? জি স্যার। আগের ক্লাসের কিছু বুঝে নাই এমন কে আছে শুনি? স্যার, যে 40টা ইয়েগুলো সম্পদ দা এগুলা আচ্ছা, দিছিলেন না ওটা তো আমি শিখতে। পড়াই দিব, হ্যাঁ ওটা তো আমি শিখাই দিব, স্যার এটা আমি নিয়ে আমি একটা আলোচনা ওয়ার্ড করবো। বুঝি নাই। ওইটা ছাড়া আর বাকি কোনো যেগুলো শিখাইছিলাম ওটা তো স্যার আমি আমি জাস্ট একটা পড়া ওয়ার্ড দিছিলাম। বুঝি নাই। স্যার আমি একটা ওয়ার্ড বুঝি নাই। আচ্ছা, আর একজন নাফিস। আচ্ছা স্যার তোমার, হ্যাঁ হইতে হ্যাঁ, পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, টাইমলি অ্যাড হবো, হ্যাঁ। আচ্ছা, সৌম্যা, কি কোশ্চেন ছিল বলো? অবলোপন এই ওয়ার্ডটা আমি বুঝি নাই। সরি, অবলোপন। অবলোপন। অবলোপন, অবচয় বুঝি ভাইয়া, অবচয়। হুম। হ্যাঁ অবচয় বুঝি। আচ্ছা, অবচয় হলো যে স্থায়ী সম্পত্তির হয়, অবলোপন স্থায়ী সম্পত্তির হয়। অবচয় আর অবলোপন দুইটা সেম জিনিস। এখন অবলোপন যেটা হয় সেটা হয় অদৃশ্যমান সম্পদের ক্ষেত্রে, অবচয়টাকে আমরা অবলোপন বলি। কথা বুঝতে পারছি? সেম জিনিস, অবচয় আর অবলোপন কিন্তু সেম জিনিস। সুনামের অবলোপন হয় কিভাবে? সুনামের অবলোপন। সুনামের অবলোপন কিভাবে হয়? আচ্ছা, সাপোজ মনে করো এখন বাজার দরে আইফোন সবচেয়ে টপ ফোন কোনটা র্যাঙ্কিং এ? আইফোন। স্যামসাং। স্যামসাং না আইফোন না, সবচেয়ে র্যাঙ্কিং এ বাংলা বাজার দরে, বিশ্বে বাজার দরে সবচেয়ে এক নাম্বার ফোন যেটা, সেটা হলো স্যামসাং। স্যামসাং এর পরে আছে হুয়াওয়ে, তারপরে আছে আচ্ছা মাইক্রোফোনটা অফ করি, আজকে যেন আমার একটু কষ্ট করে না বলতে হয় ভাই, সবাই মিউট করি, বারবার মিউট করে দেওয়াটা সম্ভব না। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন সবচেয়ে বাজারে টপে আছে আইফোন, ওই সরি স্যামসাং, দেন আছে তোমার হুয়াওয়ে, তারপর আছে আইফোন। এখন এটা ছিল গত 20 সালের র্যাঙ্কিং, আবার 21 সালের শেষে আবার র্যাঙ্কিং করা হবে, আবার 23 সালে র্যাঙ্কিং করা হবে, 22 সালে র্যাঙ্কিং করা হবে, প্রতি বছর ভাবে র্যাঙ্কিং করা হয়। এখন র্যাঙ্কিংটা কিভাবে করা হয়? র্যাঙ্কিংটা করা হয় তাদের বিভিন্ন বাজার দর চিন্তা করে, সেল কিভাবে হয়েছে, প্রোডাক্ট কাস্টমারের চাহিদা কেমন, কাস্টমার প্রোডাক্ট সম্পর্কে স্যাটিসফাই কিনা, বিভিন্ন চিন্তা ভাবনা করে আসলে এই র্যাঙ্কিং গুলা বা এই নাম্বার গুলো দেওয়া হয়। এখন এগুলা কি হয়, প্রতি বছর বাড়ে, কারোটা কেউ ডাউন হয়, কেউ আবার আপ হয়। এখন এই আপ ডাউন কিভাবে হয়? এই আপ ডাউনটা মূলত হয় সুনামের কারণে। যখন সুনামটা বাড়ে প্রতিষ্ঠানের তখন আপ হয়, আবার যখন ডাউন হয় তখন সুনামটা কমে যায়, মানে সুনামটা কমের কারণে ডাউন হয়ে যায়। তাহলে এই যে সুনামের দামটা কমে যায় বা সুনামটা কমে যায়, এটা হলো সুনামের অবলোপন। কথা বুঝতে পারলাম? এটা ভাই অনেক বিস্তারিত জিনিস। জি ভাই। আচ্ছা, না যে কোশ্চেন করতেছিল সন্না, সন্না, কোনো কিছু বাজার দর সুনাম বা মনে করো আইফোনের বাজার দর এখন 500 কোটি টাকা, এটা কিন্তু আবার ডাউন হয়ে যায়। এগুলো সুনামের কারণে হয়, বিভিন্ন কারণে হয়। সুনামটার বাজার দর আস্তে আস্তে কমতে পারে, একটা মালিকের এখন যে বাজারে যে ভ্যালুটা আছে এটা ভবিষ্যতে কমতেও পারে, বাড়তেও পারে। তো কমলে সেটাকে বলা হয় সুনামের অবলোপন। সন্না ক্লিয়ার? সন্না কি শুনতে পাচ্ছ? হ্যালো? আচ্ছা, সন্না শুনতে পাচ্ছ না, দেন আর কারো কোনো কোশ্চেন আছে? না শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ভাই রেসপন্স করতে হবে তো, তোমাকে আমি ডাকতেছি বারবার, রেসপন্স করতে হবে। আমি মনে করেছি যে রেকর্ডিং অন করে দেখি অফ। আচ্ছা, রেকর্ডিং মোট তোমরা কেউ অফ। করতে পারো, আচ্ছা হ্যাঁ, যেটা হলো শুনতে পাচ্ছ, তাহলে তোমার আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, অন্য কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার আছে। বলো। স্যার ধারে বিক্রয়টা একটু বুঝিয়ে দেন তো। ধারে বিক্রয়, আচ্ছা সবাই যারা নতুন আছে তাদেরকে আবার বলতেছি, যখন ক্লাস শুরু করি প্রথম 15-20 মিনিট আমরা পিছনের ক্লাসটা ব্যাকআপ দেবো বা যে কোশ্চেন গুলো আছে সেগুলো শিখবো, দেন আমরা নতুন ক্লাস শুরু করব। আচ্ছা, ধারে বিক্রয় এটা কিভাবে হয় সেটা আমি না তোমার স্যার, স্যার কোশ্চেনটা এখানে বুঝি তো নাই। লেনদেন স্যার হুম, লেনদেন চিহ্নিতকরণের মধ্যে আর কি। ধারে আচ্ছা বিক্রয় এটা লেনদেন, কিন্তু কিভাবে হয়েছে এটা একটু। আচ্ছা, লেনদেন চিহ্নিত করার ক্ষেত্রে আমি তোমাদের স্লাইডটা আবার একটু দেখাই, একটু 2 মিনিট। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি না এমন কেউ আছে? আচ্ছা নাই। দেখো, আমি বলছিলাম যে লেনদেন চেনার জন্য ঘটনা থেকে দুইটা বৈশিষ্ট্য খুঁজতে হবে বা দুইটা আইটেম খুঁজতে হবে। এক নাম্বার হলো ব্যবসায়িক ঘটনা হইতে হবে, দ্বিতীয়ত বলছিলাম আর্থিক পরিবর্তন হইতে হবে। এখন আর্থিক পরিবর্তন মানে যে সবসময় অর্থ নগদ
চলে যাবে বা নগদ অর্থ আসবে এটা না, বলছিলাম ধাকিতেও হইতে পারে বা চেকেও হইতে পারে। মোট কথা অর্থ আসবে অথবা চলে যাবে, সেই অর্থটা এখনো আসতে পারে, ভবিষ্যতেও আসতে পারে। ঠিক আছে? তো ধারে বিক্রয় মানে হলো বাকিতে বিক্রয়, পণ্য বিক্রি করছো বাট তুমি টাকাটা পাও নাই, তো পণ্য বিক্রি করলে সেটা আয়। এখন আয় হয়েছে কিন্তু সেটা টাকা পাও নাই। এখন আমরা প্রথম বৈশিষ্ট্য বলছিলাম ব্যবসায়িক ঘটনা, তাহলে এই যে পণ্যটা বিক্রি করছো এটা একটা ব্যবসার ঘটনা, কারণ ব্যবসায় যা কিছু ঘটে সবই ঘটনা, তো এটা ব্যবসায় ঘটনা। এখন অর্থের পরিবর্তনটা কিভাবে হয়েছে দেখো, যদি ধারে বিক্রি করো সেক্ষেত্রে নগদ অর্থ আসে নাই, ভবিষ্যতে তো আসবে। তো ভবিষ্যতে আসবে সেটার নাম কি? দেনাদার। তো ভবিষ্যতে যদি কোনো অর্থ আসে সেটাও লেনদেন হবে, ভবিষ্যতে কোনো অর্থ চলে গেলে সেটাও লেনদেন হবে, যার কারণে এটা লেনদেন। বুঝতে পারছি? জি স্যার। শান্তা, আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার আমার আছে। হাত তুলছো না? আচ্ছা, বলো। হ্যালো স্যার। বলছে রফিকুল ইসলাম রেইজ, মানে হাতটা তুমি জাগাইছো, হ্যাঁ বলো। পেছন দিচ্ছে মনে হচ্ছে। স্যার স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, তারপর স্যার হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, এই দুইটা কি? স্বয়ং একটু সম্পূর্ণ উদাহরণ স্বতন্ত্র দিলে ভালো হতো আর কি। ভাইয়া আগের দিন ক্লাস করছিলা? স্যার করছিলাম স্যার, ভুলে গেছি স্যার। আচ্ছা, স্যার একটা আরে উদাহরণ দিছিলেন স্যার। একটা উদাহরণ দিছিলাম যে মিস্টার এক্স এর কাছ থেকে একজনের কাছ থেকে টাকা পেয়ে সেই জি টাকাটাই স্যার। মনে করো আরেকজনের কাছে দিলা। অথবা বলছিলাম যে মনে করো তুমি মিস্টার রহমানের কাছ থেকে 1,000 টাকা পাইলা, যে 1,000 টাকা দিয়ে তুমি পড়াশোনা করলা। এখন দেখো, বললাম 1,000 টাকা তুমি রহমানের কাছ থেকে পাইছো, সেই 1,000 টাকা সম্পূর্ণ টাকা দিয়ে তুমি পণ্য ক্রয় করছো। তা রহমানের কাছ থেকে টাকা পাইছো 1,000, পণ্য ক্রয় করছো 1,000, তোমার কাছে টাকা আসছিল 1,000, চলে গেছিল। ভাই মিউট করো, মিউট করো। টাকা আসছিল 1,000, চলে গেছে 1,000, তাহলে দুইটা লেনদেন টাকাটা একই হইতে পারে কিন্তু সেম না। স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র বলতে বুঝাইছিলাম যে দুইটা লেনদেনকে যাচাই করতে হবে। দুইটা লেনদেনকে যাচাই করলে কোনো লেনদেন বা দুইটা লেনদেন বা একাধিক লেনদেন যেটাই বলো, কোনো লেনদেন একটার সাথে আরেকটা কখনো হুবহু স্যার মিলবে না। মনে পড়ছে স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম তো শেষ করি। হুবহু কখনো মিলবে না, স্যার মনে একটা পড়ছে। আরেকটা থেকে ভিন্ন রকম হবে। স্বতন্ত্র মানে হলো তোমার স্বাধীন, স্বয়ং সম্পূর্ণ মানে হচ্ছে স্বাধীন, আর স্বতন্ত্র মানে হলো একটা থেকে আরেকটা বিপরীত। তাহলে প্রত্যেকটা লেনদেনই একটা থেকে একটা বিপরীত হবে এবং একটা একটা নিজেদের নিজেদের স্বাধীন হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার আছে। বাইরে স্যার একটা সবাই কোশ্চেন আছে। স্যার বলো। শেয়ার অধিহার কি বুঝি? শেয়ার শেয়ার অধিকারটা আমরা এখন না বুঝি, শেয়ার অধিকার যখন পড়াবো তখন, এখন না বুঝি এটা। ওই টপিক গুলো বুঝতে চাচ্ছি না ভাইয়া, আমি যে তোমাদের ইটা দিছি, শীটটা থেকে বোঝাতে চাচ্ছি না, ওটা সবাই লাস্ট। ঠিক আছে, আজকে টপিক শিখানোর পরে লাস্টে ওইটা আমরা যে 40টা বা 20টা দিয়েছিলাম ওই 20টা আজকে সলভ করবো লাস্টে, আগে আমরা না যে ওইটা। আচ্ছা, এছাড়া আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া যে টপিক গুলো পড়াচ্ছি এইগুলোর মধ্যে কোশ্চেন করলে বেটার, কারণ তুমি যদি অ্যাডভান্স লেভেলে কোনো কোশ্চেন করো তাহলে এখন অ্যান্সার দিলে তুমি সেটা বুঝবা না। আগে আমি টপিক গুলো শিখাবো, তারপর তুমি বুঝতে পারবা। আচ্ছা, আর কারো কোশ্চেন না থাকলে বলতে পারো। স্যার তারপর ভাইয়া মাইক্রোফোন স্যার হিসাব বিজ্ঞানের কাঁচামাল বলা হয় কেন? স্যার অনেক শব্দ হচ্ছে স্যার। মাইক্রোফোনটা তোমার সমস্যা হচ্ছে, হেডফোনটা ঠিক করো। হিসাব বিজ্ঞানে কেন কাঁচামাল বলা হয় ভাই, এই কোশ্চেনগুলো কিন্তু এখন বিরক্তিকর লাগতেছে আমার জন্য। কারণ কি, এই জিনিসগুলো আমি কিন্তু খুব আগের দিন বুঝাইছিলাম। তোমরা মিউট করতে বলতেছি বারবার। অনেক সাউন্ড হচ্ছে। আচ্ছা ভাইয়া, সেম কোশ্চেন যদি করো না ভালো লাগে না, কারণ এই হিসাব বিজ্ঞানে কাঁচামাল কেন বলা হয় এটা কিন্তু আমি আগের দিন বুঝাইছিলাম। তো আমি আবার সংক্ষেপে একটু বলতেছি। কাঁচামাল বলতে বোঝানো হয় যে জিনিসটা ছাড়া বা যে বস্তুটা ছাড়া কোনো প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব না। তো হিসাব বিজ্ঞানের একটা কাঁচামাল আছে যেটাকে বলছিলাম লেনদেন। লেনদেন ছাড়া হিসাব বিজ্ঞানের কোনো হিসাব করা সম্ভব না। তুমি জাবেদা করবা, খতিয়ান করবা, রেওয়ামিল করবা, আর্থিক বিবরণী করবা, যা কিছুই করবা সব মূলত এর কাঁচামাল যেটা হলো লেনদেন ওইখান থেকে আসছে। তো হিসাব বিজ্ঞান যখন কোনো ঘটনা করে ব্যবসা প্রতিষ্ঠানে, সেই ঘটনাগুলো যখন লেনদেন হবে না তখন আমরা সেগুলোকে আর সামনের দিকে নিব না বা সেগুলো নিয়ে আর কাজ করব না, সেগুলো তথ্য আমরা কালেক্ট করব না, সেগুলো নিয়ে কোনো হিসাব করবো না, যার কারণে এটাকে কাঁচামাল বলা হয়। কাঁচামাল ছাড়া যেমন কোনো কিছু তৈরি করা সম্ভব না, সেম লেনদেন ছাড়া হিসাব বিজ্ঞানে কোনো কিছু করা
বা কোনো হিসাব করা পসিবল না। আশা করি অ্যান্সারটা পাইছো। আর কোনো কোশ্চেন? ওই রফিকুল, তুমি যেটা করবে কি, হেডফোনটাকে খুলে ভালো করে লাগাও। স্যার প্রতিসম্পত্তি মানে কি? প্রতি মানে বলছিলাম বিপরীত, বিপরীত বা কোনটা। আচ্ছা আমি হিসাবের ওইটা মনে হয় শিখাই নাই, আমি এখন এটা শিখাবো। আচ্ছা আমরা আবার পরে নেক্সটে আবার কোশ্চেন অ্যান্সার যাবো। আমরা তার নতুন কিছু শিখে নেই আগে, ঠিক আছে? আমরা লাস্টে আবার কোশ্চেন অ্যান্সার যাবো। এই ক্লাস শেষের দিকে আবার কোশ্চেন অ্যান্সার নিব, তোমাদের কার কোন কোশ্চেন আছে দেন পরে আমি জিজ্ঞেস করব। এখন আমরা নতুন কিছু শিখি তাহলে, যেহেতু প্রায় 25 মিনিটের মতন হয়ে গেছে, আমরা কিছু নতুন শিখি। সবাই দেখতে পাচ্ছ? সবাই তার ফোন, তোমাদের ফোনটাকে চ্যাপটা করে নাও, তাহলে ফুল স্ক্রিন দেখতে পারবা। আর যাদের স্ক্রিনশট দরকার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ স্ক্রিনশট পরবর্তীতে কিন্তু দেওয়াটা সম্ভব হয় না। সবাই বলো পিডিএফ চলে না। যাদের ফোনে পিডিএফ চলে না তারা স্ক্রিনশটটা কষ্ট করে নিয়ে নিবা। যাদের পিডিএফ চলে তাদের কিছু নিতে হবে না, আমি পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, আগের দিন আমরা হিসাব করলাম, স্যার হিসাবে আমরা এতটুকু শিখছিলাম দিন। আগের ক্লাসে হিসাব লেনদেন শেখার পরে হিসাবের এই 5টা আইটেমই পুরো আলোচনা করছিলাম নাকি? কে জানি কোশ্চেন করতেছিলা? জি স্যার আমি। বলেন। লঙ্কা। স্যার আমার এটাতে স্ক্রিনশটও হয় না। মাশাআল্লাহ। আচ্ছা গ্রুপে করে একজন দিয়ে দেবে হয়তোবা, ঠিক আছে? সবাই আমি আচ্ছা ঠিক আছে পিডিএফ দেওয়ার পরে স্ক্রিনশট দিয়ে দিবে। জি আচ্ছা স্যার। আচ্ছা, দেখেন আমি এই পর্যন্ত আগের দিন বুঝাইছিলাম, এই পর্যন্ত আশা করি কারো কোশ্চেন নাই। থাকলে আমরা আবার যখন আলোচনা করবো এখন, তখন আবার ক্লিয়ার হয়ে যাবে। আর যারা নতুন আছো তারা একটু কলেজের ক্লাসটা মনোযোগ দাও, যেহেতু আগের ক্লাসে ছিল না। নতুন, বিশেষ করে নতুন আছো তোমার যেটা হলো যে ওসি, ওসি আরেকজন হলো যে, ওসি শুনতে পাচ্ছো? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ওসি আর নাফিজা, নাফিজা শুনতে পাচ্ছি। ভাইয়া। জি ভাইয়া, কোনো সমস্যা থাকলে অবশ্যই কোশ্চেন করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, যেটা হলো দেন যেটা হলো যে এই 5টা হিসাব মূলত ভালো করে শিখতে হবে বলছিলাম। লেনদেন চেনার পরে এই 5টা হিসাব শিখতে হবে। এখন এই 5টা হিসাবের মধ্যে আবার কিছু ব্যতিক্রম আইটেম থাকতে পারে। যেমন কি ব্যতিক্রম মানে এক্সট্রা কিছু থাকতে পারে, এখানে অ্যাডভান্স লেভেলে কিছু থাকতে পারে। সেই অ্যাডভান্স লেভেল গুলো এখন শিখবো। দেন আমরা ওই শীটটা যেটা দিলাম ওই শীটটা শিখবো। দেখো ব্যয় এবং আয়, ব্যয় আর আয় নর্মালি তো আমরা জানি, কিন্তু এই নর্মাল ছাড়া কিছু অ্যাবনর্মাল আছে। যেমন কি ব্যয়ের অগ্রিম হইতে পারে, আয়ের অগ্রিম হইতে পারে, ব্যয়ের বকেয়া হইতে পারে, আয়ের বকেয়া হইতে পারে। কথা বুঝতে পারছি? যদি না বুঝি কোশ্চেন করবা। দেখো তুমি আমরা জি দেখাই স্যার। দিচ্ছি ব্যয়ের ক্ষেত্রে। মনে করো ব্যয়ের ক্ষেত্রে অগ্রিম, ব্যয়ের অগ্রিম সাপোজ মনে করো বেতন, তুমি মনে করো 6 ভাই মাসের বেতন। স্ক্রিনে দেখতেছি না, স্ক্রিন দেখতে পাচ্ছ না? স্ক্রিনে লেখা দেখতেছি না, লেখা উপরে একদম। আচ্ছা কি লেখা দেখতেছো না? হিসাবের বিস্তারিত লেখাগুলো অনেক ছোট। হ্যাঁ এখন দেখতেছি এখন। দেখছো? আচ্ছা নাহলে আমি জুম দিতাম আরো। তো আসলে পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট তো আসলে যায় না, এটার পুরো লেখাটা বড় করতে হবে। আচ্ছা এখন দেখতে পাচ্ছ তো? না না দেখতেছি না। কি মনোযোগ দিয়ে দেখো, ভালো করে তাকাও। দরকার হলে তুমি ভাই হায়ার গ্লাস লাগাই দেখো। ইয়াসিন ভাই ভাই দেখি না দেখি না, এখানে পুরো স্ক্রিনে ব্লু দেখাইতেছে। এই লেখাগুলো আর একটু জুম আউট করে। এটা ভাই জুমের জিনিস না রে ভাই, জুম আউট জুম ইনের জিনিস না, সেটা তো ওই জায়গাটা। হ্যাঁ ভাই এবার এবার দেখতেছি ভাই, এবার দেখতেছি। আর আচ্ছা ভাই তোমার স্যার এইভাবে সমস্যা, রাখলে সব দেখা যায় স্যার। ভাই তোমার সমস্যা আমি বুঝতে পারছি। সমস্যা হলো যে তোমার ফোনটা একটু আছে, একটু ওয়েট করলে দেখবা। বুঝতে পারছো? তুমি ওয়েট করো। তুমি তোমার ফোনটা হলো যে 2-1 মিনিট পরে স্থির দেখা যায়। তুমি ফোনটা এক জায়গায় রাখো এবং তোমার যেটা করতেছো ভিডিওটা রেগুলেশনটা ভালো থাকলে দেখতে পারবা। 1 মিনিট দেরি করো। হ্যাঁ ভাই এবার দেখতেছি এবার হ্যাঁ দেখতেছি। 1 মিনিট দেরি করো। আচ্ছা যেখানে বলতেছিলাম যে ব্যয়ের অগ্রিম বা ব্যয়ের বকেয়া, সাপোজ মনে করো ভাড়া, ঠিক আছে? ভাড়া, বাসা ভাড়া। তো ব্যবসায়ের বাসা ভাড়া থাকতে পারে, মানে ব্যবসার অফিস ভাড়া। ব্যবসার অফিস ভাড়া ব্যবসার জন্য একটা ব্যয়। এখন অফিস ভাড়া মনে করো যে 1 মাস একটা ব্যয়, কিন্তু একসাথে তুমি 4 মাসে দিয়ে দিলা। তাহলে 4 মাসে যদি দিয়ে দাও তোমাকে কিন্তু আর 4 মাস ভাড়া দিতে হবে না। তো ওই 4 মাস তোমার জন্য কি, 4 মাস তোমার জন্য কিন্তু ব্যয় না, ওই 4 মাস তোমার জন্য সম্পদ।
কারণ কোনো ব্যয় যদি অগ্রিম হয় সেটাকে সম্পদ বলা হয়। কথা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা জি ভাই। জিন্না, ব্যয়ের একটা অগ্রিম ব্যয়ের জি একটা স্যার। উদাহরণ দিতে পারবা? হ্যালো স্যার। অগ্রিম ব্যয়ের একটা উদাহরণ দিতে পারবা? জি স্যার। বলো তো। স্যার এখানে তো দেওয়া হয়ে আছে স্যার, অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন স্যার, এটা তারপর কোনো হতে পারে উদাহরণ না, যে এটা কোনো উদাহরণ না। ও জি অগ্রিম স্যার, তাহলে স্যার তাহলে স্যার যে স্যার ব্যবসায়ের জন্য যে বিল্ডিং ব্যবহার করা হচ্ছে স্যার, সেই বিল্ডিং এর ভাড়া অগ্রিম দেওয়া হলো স্যার 30,000 টাকা স্যার। হ্যাঁ হইতে পারে। বা অগ্রিম বীমা খরচ 5,000 টাকা, ঠিক জি আছে। স্যার, অগ্রিম অগ্রিম সেটা হতে শিক্ষানবিশ পারে। ভাতা 5,000 টাকা, 10,000 টাকা, এগুলো হলো উদাহরণ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা বকেয়া, মনে করো তোমার স্কুলে মনে করো সাপোজ ব্যবসায়ের যে কর্মচারী আছে সেই কর্মচারীদের বেতনগুলো কি করা হলো, দেওয়া হলো না। 3 মাস, 4 মাস, 6 মাস দেও নাই, তাহলে 6 মাস তোমাকে দিতে হবে। নর্মালি তোমার বেতনটা ব্যয়, তো তুমি দেও না দেখে এগুলো তোমাকে দিতে হবে, তো এগুলো দায়। যে কোনো ব্যয়ের, শুধুমাত্র বেতন না, যে কোনো ব্যয়ের বকেয়াই হলো দায়। তো যেমন বলতে পারো, যেমন 10,000 টাকা ভাড়া বকেয়া রয়েছে, বেতন বকেয়া রয়েছে, যে কোনো ব্যয়ের বকেয়া হইলে সেটা দায়। ব্যয়ের বকেয়া, ব্যয়ের অগ্রিমটা কি বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। যেহেতু আগের দিন বুঝাইছিলাম এই জিনিসগুলো এখন জাস্ট একটু বললেই বুঝতে পারবা। দেখো আয়ের ক্ষেত্রে, যেমন অগ্রিম আয়, মনে করো ইনকাম করার আগেই তুমি টাকা নিয়ে আসতো তোমার, তাহলে সেটা হলো অগ্রিম আয়। যেমন অনেক থাকে পণ্য বিক্রি করার আগেই টাকাটা নেওয়া হয়, তো সেটা কি তোমার অগ্রিম আয়। আবার তুমি সেবা দাও নাই, মনে করো সেবা দাও নাই, তার আগেই টাকা নিয়ে নিচ্ছ, সেটা তোমার অগ্রিম আয়। তাহলে অগ্রিম আয়কে বলা হবে কি, দায়। কারণ অগ্রিম আয় যদি হয়, মানে ইনকাম করার আগে তুমি যদি টাকা নিয়ে আসো, সেক্ষেত্রে তোমাকে সেই সার্ভিসটা বা সেই পণ্যটা দিতে হবে, তো তোমার জন্য এটা দায়, মানে ব্যবসার জন্য এটা দায়। বুঝতে পারছি? জি স্যার। দেন যেমন আয়ের বকেয়া, ইনকাম করছো বাট তুমি টাকাটা পাও নাই, সেটা বকেয়া আছে, তো সেটা তুমি পাবা। তো ভবিষ্যতে যা পাওয়া যায়, বেশ সুবিধা পাওয়া যায়, সেটাকে বলা হয় সম্পদ বলছিলাম। তো এই আয়ের বকেয়াটা সম্পদ। এখন একটা হিন্স আছে, যদি আয়ের বকেয়ার ক্ষেত্রে অনাদায়ী কথাটা লেখা থাকতে পারে, এবং আয়ের অগ্রিমের ক্ষেত্রে অনুপার্জিত বা অনার্জিত কথাটা লেখা থাকতে পারে, বাট ব্যয়ের ক্ষেত্রে এরকম কিছু লেখা থাকে না। কথা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ব্যয়- স্যার, বকেয়াটা মানে কি? বক কি বকেয়াটা মানে বুঝলাম না। মানে বকেয়া বলতে কি বুঝে, মানে এটা? বকেয়া মানে হচ্ছে তুমি এখনো কোনো কিছু পরিশোধ করো নাই, ঠিক আছে। এটা ব্যয়ের ক্ষেত্রে তুমি পরিশোধ করো নাই এমন কোনো কিছু, মানে তোমার দিতে হবে। আবার আয়ের ক্ষেত্রে তুমি পাও নাই, এটা হলো বকেয়া। বুঝো নাই? জি বকেয়াটা স্যার, বুঝছি। বকেয়া মানে হলো আয় করছো টাকা পাও নাই, এটা বকেয়া। আবার ব্যয় হয়েছে তুমি টাকা পরিশোধ করো নাই, এটাও বকেয়া। মানে বকেয়া মানে সবসময় যে দিতে হবে এমন না, তুমি পাইতেও পারো। আয়ের ক্ষেত্রে পাবা, ব্যয়ের ক্ষেত্রে তুমি দিবা, মানে দিতে হবে, সেটা দায়। ব্যয়ের ক্ষেত্রে বকেয়াটা দায়, আয়ের ক্ষেত্রে বকেয়াটা সম্পদ। আর উপভাড়া মানে কি? উপভাড়া মানে, উপভাড়া আচ্ছা উপভাড়া মানে হলো ভাইয়া, উপভাড়া মানে আয়। উপভাড়া বা ভাড়া প্রাপ্তি বলা হয়। সাপোজ মনে করো তোমাদের অফিসে, আমি অফিসের কথাই বলতেছি, যেটা ব্যবসা প্রতিষ্ঠান, অফিসে 5টা রুম আছে। যে 5টা রুমের মধ্যে মনে করো কোনো একটা রুম তোমার প্রতিষ্ঠানে কাজে লাগতেছে না, তো সেইটা তুমি কি করলো, অন্য কোনো একজন প্রতিষ্ঠানের কাছে বা অন্য কোনো ব্যক্তির কাছে ভাড়া দিয়ে দিলা, তো সেখান থেকে যে টাকাটা পাবা ওটা প্রতিষ্ঠানের জন্য আয়। এটাকে বলা হয় উপভাড়া বা সাবলেট টাইপের এটা। বুঝতে পারছি? জি স্যার। জি জি বুঝতে পারছি। যে কোশ্চেনটা জানি কি করছিল হচ্ছে, জি উপভাড়াটা বুঝতে পারছি। উপভাড়ার আরেক নাম হলো ভাড়া প্রাপ্তি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা দেন আরো কারো কোশ্চেন আছে আয় ব্যয় সম্পর্কে, বকেয়া অগ্রিম নিয়ে? নাই। আচ্ছা যদি বলা হয় যে পদেয় বেতন, এটা কি হবে? এটা বলবা, এটা উম, পদেয় বেতন এটা কি হবে নাফিজা? 1,000 টাকা বেতন পদেয় রয়েছে, এটা কি? পদেয় বেতনটা কি? নাফিজা শুনতে পাচ্ছ? কি স্যার, বুঝি না। বলছি 1,000 টাকার বেতন পদেয় রয়েছে,
পদেয় রয়েছে, এটা এই পদেয় বেতনটা কি? কোন হিসাব? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় নাকি ব্যয়? পদেয় বেতন এটা দায়। দায়। পদেয় মানে হলো বকেয়া, ঠিক আছে? গুড, ধন্যবাদ, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা আয় ব্যয়ের অ্যাডভান্স লেভেলটা গেলাম, এবার আসবে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এখন আয় ব্যয়ের ব্যয় বকেয়া আর অগ্রিম হয়, কিন্তু সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব মানে মূলধন আর উত্তোলন এগুলোর আয় বকেয়া বা অগ্রিম হয় না। এগুলোর কি হয় সেটা দেখবো, এগুলোর ক্ষেত্রে হয় সুদ। আচ্ছা আজকে আবার এটা দিয়ে লোক, দেখো সম্পদের সুদ, সম্পদের সুদ কি হবে ভাই? সাপোজ মনে করো ব্যাংকে তুমি জমা রাখছো, তাহলে সেখান থেকে তুমি কি সুদ পাবা নাকি দিবা? কেউ পাবো। একজন পাবা, তাহলে পাবো তোমার জন্য পাবো এটা, তোমার জন্য এটা আয়। তাহলে সম্পদের সুদ আয়, যে কোনো সম্পদের সুদ আয়। দেন হলো দায়, দায়ের সুদ, মনে করো ঋণ আনছো, তাহলে ঋণের থেকে তোমার সুদ পাবা না কখনো, তোমাকে দিতে হবে, তো সেটা ব্যয়। যে কোনো দায়ের সুদ ব্যয়, যেমন ঋণের সুদ, পদেয় নোটের সুদ, ব্যাংক ঋণের সুদ, বন্ধকি ঋণের সুদ, যে কোনো ঋণ হোক, যে কোনো একটা দায় হোক, কোশ্চেন ছিল, যে কোনো দায়ের সুদ ব্যয়। একটা কোশ্চেন ছিল, বলো। ভাইয়া পদের নোট পদের নোট কি? পদের নোট মানে কি? আচ্ছা পদেয় নোট, পদেয় নোট বা পদেয় বিল, পদেয় হিসাবটা বুঝি ভাই? জি স্যার বুঝি। আচ্ছা পদেয় হিসাব মনে হলো পাওনাদার, তাই তো? পাওনাদারকে আধুনিক বা নামে ডাকা হয় যেটাকে বলা হয় পদেয় নোট। আচ্ছা চলো, সরি পদেয় হিসাব। পাওনাদার, পাওনাদার মানে বাকিতে ক্রয়। তুমি যদি পণ্য বা যে কোনো কিছু বাকিতে ক্রয় করো তখন পাওনাদারের সৃষ্টি হয়, মানে তোমার কাছে টাকা পাবে। তো যা তোমার কাছে যারা টাকা পাবে তাকে বলা হয় পাওনাদার। তো পাওনাদারকে আধুনিক নামে বলা হয় পদেয় হিসাব। এখন বাকিতে যেহেতু টাকা পয়সা পাওয়া পাওয়া দেওয়ার লেনদেন আছে, তো কি করা হয়, এটা একটা খাতা কলমে বা একটা স্টাম্পে লিখিত রাখা হয়, যেখানের মধ্যে লেখা হয় কবে টাকাটা পরিশোধ করতে হবে, কিভাবে পরিশোধ করবে এবং কতদিন আগে পরিশোধ করে তোমাকে কিছু টাকা দিবে, ছাড় দিতে পারে, এই সব ডিটেলস লেখা হয়। ওই যে ডিটেলস যেটা লেখা হয়, যে পত্রটা বা যে কাগজটা, ওই কাগজটাকেই বলা হয় পদেয় নোট বা পদেয় বিল। বুঝতে পারছি? জি স্যার, জি স্যার বুঝতে পেরেছি। তো এটা একটা দায়। আবার প্রাপ্য নোট, প্রাপ্য হিসাবের যে নোটটা পাওয়া যায় বা যে লিখিতটা হয়, তাহলে ওটা সম্পদ। প্রাপ্য নোটটা মানে কি এরকমই? দেনাদার, প্রাপ্য নোট মানে দেনাদার, দেনাদার থেকে যে নোটটা হয়, দেনাদার মানে প্রাপ্য হিসাব, বাকিতে বিক্রি করছো তুমি টাকা পাবা, তো টাকা পাইলে তার নাম দেনাদার। তো এই দেনাদারের যখন তুমি লিখিত দাও বা লিখিত স্বীকৃতি পাও, ওই লিখিত স্বীকৃতিটাকে বলা হয় প্রাপ্য নোট, মানে ওই কাগজটাকে বলা হয় প্রাপ্য নোট। তো সেটা সম্পদ। বুঝতে পারছি? যেমন পদেয় নোটটা দায়, সেম প্রাপ্য নোটটা সম্পদ বা প্রাপ্য বিলটা সম্পদ। ওই প্রাপ্য নোটে কি লেখা থাকে যে কবে টাকাটা পাবে, জি কবে জি মানে কত জি টাকা জি ছাড় দিবে? জি, সব হ্যাঁ লেখা স্যার থাকে, বুঝতে পেরেছি। সব লেখা থাকে, মুখে মুখে কোনো কিছু হয় না। মুখে মুখে যেটা হয় ওইটা প্রাপ্য হিসাব, আর যখন লিখিত করা হবে তখন এটা পদেয় নোট, প্রাপ্য, প্রাপ্য নোট। আচ্ছা দেন আসো আমরা সম্পদ দায় শিখলাম, দেন রইল কি মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বটা সুদ হয় ভাই। মালিকানা সত্ত্বের ক্ষেত্রে বলছিলাম দুইটা উপাদান, একটা হলো মূলধন আর একটা হলো উত্তোলন। তো মূলধনের সুদ হবে, উত্তোলনের সুদ হবে, শুধু আয়ের ব্যয়ের বকেয়া অগ্রিম হয়, আর বাকি সবগুলোর সুদ হয়, যে পাঁচটা হিসাব, পাঁচটা হিসাবের। তাহলে মূলধনের সুদ, আগের দিন বলছিলাম কি মূলধনের সুদ কি মনে আছে? জি স্যার। মূলধনের সুদ কি বলছিলাম? ব্যবসার জন্য ব্যবসার জন্য হচ্ছে ব্যয়। ব্যয়, কারণ মূলধনের সুদটা ব্যবসায় দিবে, মালিক নিবে। উত্তোলনের সুদটা ব্যবসার জন্য আয়, কারণ উত্তোলনের সুদ মালিক ব্যবসায়ীকে দিবে, ব্যবসায় পাবে সেটা। আচ্ছা মূলধনের সুদ আর মূলধন উত্তোলনের সুদ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কোশ্চেন? সোহানুর আক্তার, বুঝতে পারছি এই ব্যাপারটা? জি স্যার। আচ্ছা ওচি, জি ওসি স্যার বুঝতে পারছি। তোমার নামটা কি, জি, ওসি বুঝতে না পারছি, ওসি কোনটা ভাই? নামটা ওয়াসি একটু ওয়াসি ওয়াসি। জি আচ্ছা ওয়াসি নামটা একটু কি হয়ে গেছে, ওয়াসি। আচ্ছা তাহলে আমরা যে এই যে জিনিসটা শিখলাম, এটা কি কারো কোনো কোশ্চেন আছে এ সম্পর্কে? নাফিজা যাবচ্ছুম, নাফিজা বুঝতে পারছি? না ভাইয়া। আচ্ছা
আচ্ছা তাহলে আমরা এই স্টেপটা শেষ করতেছি। হিসাবের তাহলে বিস্তারিত আমাদের শেষ। হিসাব সম্পর্কে আমরা একটু দেখাবো একটু। আচ্ছা আমরা যেটা শিখতেছিলাম হিসাব, আগের দিনে সম্পূর্ণটা আমরা এখন একটা শীট আকারে দেখাচ্ছি, শীটটা আমি শিখা দিচ্ছি। তো দেখো প্রথম লাইন যেটা বলা আছে, লেনদেনের সংক্ষিপ্ত নিবদ্ধ বিবরণীকে হিসাব বলে, যেটা আমরা স্লাইডেও শিখছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলবা, আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা দেন হিসাবের ছক দুইটা, একটা হলো টি ছক, একটা আধুনিক ছক। মানে যে হিসাব মানে মূলত খতিয়ানকে বোঝায়, তো খতিয়ানের যে ছক ওইটাকে হিসাবের ছক বলা হয়। তো খতিয়ানের ছক আমরা জানি যে দুইটা ছক, একটা হলো টি ছক যেটাকে বলা হয় সনাতন ছক, আর একটা হলো আধুনিক ছক যেটাকে বলা হয় চলমান জের ছক। তাহলে খতিয়ানের ছক দুইটা, হিসাবের ছকও দুইটা। হিসাব পাঁচ প্রকার। হিসাব পাঁচ প্রকার কি কি কে বলতে পারবে? স্যার আমি। সম্পদ। আচ্ছা আমি, কেউ কে বলতে পারবে না জিজ্ঞাসা করে? আমি কেউ জিজ্ঞাসা করি, সেটাই বেটার। সুমন, সুমন শুনতে পাচ্ছি? হ্যাঁ ভাই। আমি কিন্তু একবারে পড়াটাও নিয়ে নিচ্ছি। হিসাব পাঁচ প্রকার, এটা কি কি? হিসাব পাঁচ প্রকার: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। আচ্ছা সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। সম্পদ সম্পর্কে কিছু বলতে পারবো সুমন? পারবো ভাই। বলো। সম্পদ হলো বর্তমান সুবিধা এবং ভবিষ্যতের সুবিধাকে মানে এসব পাওয়া যায়, যেমন আসবাবপত্র, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, অফিস সাপ্লাইজার আর দেখে ইত্যাদি, মানে এইসব আমাদের সুবিধা পারি। কি দেখে দেখে বলতেছস ভাই? স্ক্রিন দেখে দেখে ভাই আমি বলতেছস? করছিলাম, সমস্যা নাই। উদাহরণগুলো তো স্ক্রিনে দিতেছস, পুরা যেটা স্ক্রিনে দিলাম ওইটা উদাহরণ দিতেছ। আজকে আচ্ছা স্ট্যান্ডার্ড দেখো, না ভাই, সমস্যা। আচ্ছা তোমরা সবাই একটু স্ক্রিনে পড়ো, এই হিসাব পাঁচ প্রকার যে পাঁচটা আইটেম দেওয়া আছে একটু পড়ো, এগুলো সব আমি আলোচনা করছি, ঠিক আছে? তারপরে যদি কারো কোশ্চেন থাকে করো। তোমরা সবাই একটু 2 মিনিট পড়ো এটা। এই যে এখান থেকে সম্পদ থেকে ব্যয় পর্যন্ত, এগুলো আমি আলোচনা করবো না, কারণ আলোচনা করছি সবগুলাই, আগের ক্লাসে আলোচনা করছি আমি। তো একটু পড়ে দেখো, যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই বলবে। ভাই ব্যয় এটা একটু আর একটু বুঝিয়ে দেন, এই যে সংজ্ঞাটা আছে সংজ্ঞাটা একটু বুঝিয়ে দেন। কোনটা? ব্যয়ের? জি জি ভাই। আচ্ছা ব্যয়, দেখো ব্যয় কি বলছে। ব্যয় বলছে আয় অর্জনের জন্য যা কিছু প্রদান করা হয়। আমি বলছিলাম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য থাকে কি মুনাফা অর্জন করা। তো মুনাফা অর্জন কিভাবে করে? ইনকামের মাধ্যমে মুনাফা অর্জন করে বা আয়ের মাধ্যমে। একটা প্রতিষ্ঠান মূলত দেয় আয়ের উদ্দেশ্যে। তো আয়টা থাকে মূলত দুই ধরনের আয় হইতে পারে, সেবামূলক প্রতিষ্ঠান তাহলে সেবা আয়, আর যদি ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে বিক্রয় হলো মূল আয়। তাহলে এই আয় অর্জনের জন্য যত রকম ত্যাগ স্বীকার করা হয় বা যত রকম খরচ করা হয়, সব খরচগুলোকে ব্যয় বলা হয়। সাপোজ মনে করো তুমি অফিসের ভাড়া দিচ্ছ, এই অফিস ভাড়াটা দিচ্ছ কিসের জন্য? ইনকামের উদ্দেশ্যে। কারণ কি? অফিস ভাড়া না দিলে অফিস থাকবে না বলছিলাম, আর অফিস না থাকলে তুমি পণ্য সেল করতে পারবে না, সেল না করতে পারলে তোমার মুনাফা অর্জন হবে না। তাহলে সব উদ্দেশ্য কি? ইনকামের উদ্দেশ্য। আবার মনে করো তুমি বিদ্যুৎ বিল দিচ্ছ অফিসের, বা শোরুমেরও বিদ্যুৎ বিল দিচ্ছ। যদি শোরুমে বিদ্যুৎ বিল না দাও, সেক্ষেত্রে তোমার কি থাকবে না? বিদ্যুৎ থাকবে না, আর বিদ্যুৎ না থাকলে প্রতিষ্ঠান চলবে না। প্রতিষ্ঠান না চললে আলটিমেটলি তোমার ইনকাম হবে না। যত রকম খরচ আছে বা যত রকম ব্যয় আছে, সব ব্যয়গুলো মূলত আয়ের জন্য করা হয়। যার জন্য বলছিলাম আয় অর্জনের জন্য যা কিছু ত্যাগ করা হয় বা যা কিছু প্রদান করা হয় সবকিছু কি ব্যয় বলে। বুঝতে পারছি? ভাই কে জানি কোশ্চেন করছিলাম, বুঝতে পারছি? জি ভাইয়া। আমি কি স্পিডে বললাম না আরো স্লো বলবো? আর একটু স্পিডে বলেন। আরো স্পিডে? না স্যার মিডিয়াম ভাবে বলুন, স্যার মিডিয়াম ভাবে বলুন। আচ্ছা এখন আর কোনো কোশ্চেন আছে এই সম্পর্কে? দেখো স্যার শিক্ষানবিশ ভাতা একটু একটু বুঝিয়ে দেন। আচ্ছা শিক্ষানবিশ ভাতা, এটা বুঝি নাই কে? জি স্যার বুঝতে পেরেছি, সবাই স্যার বুঝতে বুঝতে পারছি? পেরেছি। আচ্ছা আমি এই উদাহরণটা রেকর্ড করতে ভুলে গেছি, দেখো। আচ্ছা তাহলে আমরা এখন উদাহরণটা জিজ্ঞেস করব। যাকে জিজ্ঞেস করবো। জি বলো। ভাইয়া আমার ফোন না চার্জ একদম নাই, আর কারেন্টও চলে গেছে, তো এটা কি ক্লাসটা আমি পরে পাবো? ফোনটা সুইচ অফ হয়ে যাবে। কে বলতেছিলেন? ভাই আমি শান্তা, তানহা। আচ্ছা আমি জানি না। সবাইকে একটু বলে নি ভাই,
আমাদের সে ক্লাসটা 3:30 হয়, ঠিক আছে? তো সবাই একটু এক ভাই দেড় ঘন্টা ফুল আগে। চার্জ ছিল। হ্যাঁ, তাহলে কি তোমার ফোনে সমস্যা? হ্যাঁ ভাই, আমার ফোনে চার্জ অনেক কাটে, এখন কারেন্ট চলে গেছে তো এই জন্য প্রবলেমটা হইতেছে। ক্লাস মিস করলে তো আচ্ছা আমার পড়াটা পিছিয়ে যাবে। আচ্ছা, চালের তো ব্যাকআপ দেওয়ার মানে এছাড়া তো কোনো উপায় নাই তোমার ক্লাস অফ করা ছাড়া, তাই না? যেহেতু কারেন্ট চলে গেছে, তোমার বিদ্যুৎ চার্জ নাই। তো তুমি সেক্ষেত্রে যতক্ষণ করতে পারো ততক্ষণ করো, দেন লিভ নাও। যেটা হলো যে আমরা এটার রেকর্ডিংটা দিয়ে দিব ইনশাল্লাহ। আগের ক্লাসের আচ্ছা ঠিক রেকর্ডিংটা আছে দিব, ভাইয়া। আগেরটা আমি দেই নাই, আগেরটাও দিয়ে দিব, ঠিক আছে? আর চেষ্টা করো ঠিক আছে। ফুল চার্জ দিয়ে থাকতে চেষ্টা করবা, কারণ ক্লাসের মধ্যে যেন ব্যাকআপটা না হয়, ঠিক আছে? সমস্যা না হয়, ওকে ঠিক ভাইয়া। আছে? ওকে শান্তা, যতক্ষণ থাকো ততক্ষণ ক্লাস করো, চলে যেও না। আচ্ছা এই যে, ওকে। আমার ভাইয়া নামাজের সময় হয়ে গেছে ভাই। নামাজের সময় হবে ভাই, নামাজের সময় হবে, কিন্তু আমরা একবারে ছেড়ে দিয়ে আবার ক্লাস করব না। আমরা বলছিলাম যে 5:30 পর্যন্ত। আজান, আমরা এই নাম, এই ভাই মিউট করো। আমরা এই ক্লাসটা মানে নামাজের পরে চলে যাই আবার আসবে, ব্যাপারটা এমন না ভাই। আমরা একটু জোহরের নাম আসরের নামাজটা একটু লেট করে পড়বো। মসজিদে জামাতে না পড়তে পারলে কোনো সমস্যা নাই ভাই, একটু বাসায় পড়বো। সবাই বুঝতে পারো, সবার কল্যাণের জন্য এটা করতে হবে, ঠিক আছে? আমরা ওকে ভাই। ক্লাসটা দ্রুত শেষ করে তারপর আমরা নামাজ পড়বো। এই জন্য তোমাদের নামাজের কারণে আমি 3:30 দিয়েছি, নাহলে 4টার পরে দিতাম ক্লাসটা। কারণ ব্রেক দিয়ে আবার অ্যাড করার অনেক কষ্টের ভাই। সবাই একটু ধৈর্য ধরে থাকি, হ্যাঁ? নামাজটা আমরা 5:30টার দিকে করবো ইনশাল্লাহ। একটা একটা দিন একটু দেরি করে নামাজ পড়লে কিছু হবে না, নামাজের সময়টা চলে যাবে না। আর যেহেতু মাগরিবের সময় না, এটা আসরের সময় থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক দেখো, আছে। আচ্ছা ভাই আমরা যেখানে চলে যাই, উদাহরণে চলে যাচ্ছি। এখানে দেখো, প্রথম বলা হলো অফিস ভাড়া। অফিস ভাড়া, আচ্ছা, এরা সবাই দেখতে পাচ্ছি। তো আমি একটু কোশ্চেন করতে যাচ্ছি। ওয়াসি, অফিস ভাড়া প্রদান, এখানে দুইটা পক্ষ কি কি আছে? সরি, একটা হচ্ছে কি আপনার আহ, ভাড়া ভাড়া প্রদান করা হলো, আর একটা হচ্ছে নগদ অর্থ প্রদান করা হয়েছে, নগদান হিসাব। আচ্ছা, আর তাহলে একটা একটা হলো হচ্ছে কি নগদান আপনার হিসাব আর একটা হলো ভাড়া হিসাব। ভাড়া হিসাব। আচ্ছা, তা নগদানটা কি, কোন হিসাব? সম্পদ দায় মালিকানা সত্ত্ব নাকি আয় ব্যয়, কোনটা? সম্পদ। সম্পদ। আর ভাড়াটা? ভাড়াটা হচ্ছে কি আপনার এই ব্যয়। ওটা হচ্ছে আপনার ব্যয়। ব্যয়। আচ্ছা, ব্যয়, হ্যাঁ। তাহলে এখন এখানে ডেবিট কি হবে, ডেবিট ক্রেডিট কি হবে? আর এখানে ব্যয় বৃদ্ধি পাইছে, তাহলে আহ, আদমে ভাড়াটা হবে ডেবিট আর ভাড়াটা ডেবিট, প্রদানটা হ্যাঁ হবে ক্রেডিট। ক্রেডিট, কারণ নগদ সরকারটা সম্পদ হ্রাস পাইছে। সম্পদ হ্রাস পাইলে আমরা বলছিলাম জি। যেহেতু উৎসবে ছিল এটা ক্রেডিট হবে। আর ব্যয়টা এটা উৎসবে ছিল, ওটা বৃদ্ধি পাইছে, তাই এটা ডেবিট হবে। সবাই বুঝতে পারছি? ধন্যবাদ তোমাকে ভাই। জি, বুঝতে পারছি। আচ্ছা, সবাই বুঝতে পারছে এটা? আচ্ছা, দেন রফিকুল, রফিকুল শুনতে পাচ্ছে? রফিকুল, রফিকুল শুনতে পাচ্ছি না। মাইক্রোফোন ভাই তোমার মিউট করা, যখন কথা বলবো একটু ই করে নিতে হবে, আনমিউট করতে হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা দেন হলো যে আমরা একটু জানবো, নতুন একজন আছেন যে নাফিজা। নাফিজা, 2 নাম্বারটা, 2 নাম্বারটা জাবেদা কি হবে? এটা কি হবে? এটা তো না, 2 নাম্বারটা 10,000 টাকা বেতনে একজন অফিস সহকারী নিয়োগ করা হলো, এটা জাবেদা কি? এটা জাবেদা কি? এটা লেনদেন না। লেনদেন না দেখে কি জাবেদা হবে না? লেনদেন না দেখে কি জাবেদা হবে না? না, আচ্ছা, কারণ কি, লেনদেন আমাদের হিসাব বিজ্ঞানে কাঁচামাল, তো এটা লেনদেন যেহেতু না, আমাদের এখানে কাঁচামাল, তো এটা লেনদেন যেহেতু জাবেদা হবে না। বুঝতে পারছি? জাবেদা হবে। ওকে, বুঝতে পারছি। ভাইয়া ওকে, দেন দেন সুমন, ধারে বিক্রয়, এটা জাবেদা কি? সুমন, ধারে বিক্রয়, সুমন হ্যাঁ ভাই। ধারে বিক্রয়, এটা ডেবিট ক্রেডিটটা কি হবে? ধারে বিক্রয় ডেবিট ক্রেডিট কি হবে? পারি না, পক্ষ কি আসতে পারি? সুমন মিউট করা, শুনতে পাচ্ছি না।
হ্যাঁ ভাই আমি বলেন, আমি যেটা বলতেছিলাম আপনাকে, ধারে কয় বিক্রয়, নাম্বারটা বলো? 3 ধারে নাম্বারটা, বিক্রয়। 3 নাম্বার। ধারে বিক্রয় হলো ভাই, এটা হলো আমি বিক্রি করছি কিন্তু আমি টাকা পাইনি হাতে, মানে টাকা পাবো, এটা হলো সম্পদ। আর যেহেতু টাকা পাবো সেহেতু এটা হলো সম্পদ, এটা হলো দেনাদার। দেনাদার ডেবিট, আর বিক্রি করছি, বিক্রি করার জন্য এটা ক্রেডিট হয়েছে। বিক্রয়টা আমাদের আয়, তাই তো? আয় বৃদ্ধি পাইছে তাই ক্রেডিট হয়েছে। সবাই বুঝতে পারছি? জি। ওর কথাটা বুঝতে পারছি সবাই? কারো কোশ্চেন আছে 3 নাম্বারটা? কারো কোশ্চেন নাই? গুড। কোশ্চেন না থাকলে সমস্যা, কোশ্চেন করা মানে কথা বলার দরকার নেই। দেন 4 নাম্বারটা, 4 নাম্বারটা আমরা জানবো, 4 নাম্বারটা জানবো নাফিজের কাছ থেকে। নাফিজ, নাফিজ। স্যার। জি স্যার। হ্যাঁ, 4 নাম্বারটা, 4 নাম্বারটা জানতে চাচ্ছি তোমার কাছ থেকে। 4 নাম্বারটা ডেবিট ক্রেডিটটা জানতে চাচ্ছি। স্যার 4 নাম্বারটা মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এটা ডেবিট কি আর ক্রেডিট কি? স্যার এটা তো লেনদেন না। লেনদেন না? শিওর? স্যার এটা তো না। হ্যাঁ স্যার। আমার সন্দেহ হচ্ছে। সন্না, সন্না, জি স্যার। এটা কি লেনদেন না? জি স্যার বলেন। না, এটা লেনদেন না। কারণ কি? কারণ নিজ প্রয়োজনে, নিজ প্রয়োজনে এজন্য। নিজ প্রয়োজনে, মালিক নিজ প্রয়োজনে করছে, এটা মালিকের পার্সোনাল লেনদেন, এটা ব্যবসায়িক লেনদেন না, কারণ ব্যবসায় ঘটে না। হ্যাঁ স্যার। বুঝতে পারছি? তো এটারও জাবেদা হবে না, জাবেদা খতিয়ান রেওয়ামিল কোনো কিছু হবে এটা হবে না। ওকে গুড। দেন 5 নাম্বার, 5 নাম্বারটা বলবে আমাদের, 5 নাম্বারটা বলবে সোহানা আক্তার। পাওনাদারকে পরিশোধ, এটা ডেবিট ক্রেডিটটা কি হবে? স্যার পাওনাদারকে পরিশোধ, তাহলে পাওনাদার হিসাব আর আর ডেবিট হবে, আর পরিশোধ করছে তাইলে ব্যয় হবে, তাইলে এটা নগদান হিসাবে ক্রেডিট হবে। নগদান কি ব্যয়? না স্যার, পরিশোধ করার পরে ওইখান থেকে তো এটা ব্যয় হয়েছে, এজন্য নগদান হিসাব ক্রেডিট। পরিশোধ করলে টাকা চলে গেছে ভাই, ব্যয় হয় নাই। আমি বলে দিচ্ছি, দেখো পাওনাদারকে পরিশোধ, পাওনাদার আমার কাছে টাকা পাইতো, সেক্ষেত্রে দায় বৃদ্ধি ছিল, দায় ছিল, এখন পরিশোধ করে দিচ্ছি আমি তাকে, তাহলে আমার দায়টা কমে যাচ্ছে। তাহলে পাওনাদার দায় কমে গেছে, পাওনাদার ছিল আদমে, দায় কমে গেলে কি হবে? আদম যেহেতু ক্রেডিট ছিল, তাহলে কমে গেলে ডেবিট হবে, পাওনাদার হিসাব ডেবিট। আর পাওনাদারকে পরিশোধ কেমনে করা হয়? হয় নগদে করতে হবে, না চেকে করতে হবে। তো এখানে কিছু বলা নাই, তো আমরা নগদে করছি। কোনো লেনদেন কিছু উল্লেখ না থাকলে সেটা নগদে হবে। তো নগদে করলে নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ তো চলে গেছে, সম্পদ কমে গেছে, সম্পদ কমে গেলে ক্রেডিট। আমি আবার বলতেছি, কোন প্রত্যেকটা লেনদেনে নগদান অথবা ব্যাংক হিসাব অথবা ক্রয় পাওনাদার হিসাব অথবা দেনাদার হিসাব, এই 4টা নামে যে কোনো একটা নাম থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু ব্যতিক্রম আলাদা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 4টা নামের যে কোনো একটা নাম থাকবে। তো এখানে কোনো কিছু উল্লেখ নাই, তার মানে এটা নগদে হয়েছে, তো নগদান নামটা দিতে হবে। বুঝতে পারছি? জি স্যার। আরো কোনো কোশ্চেন আছে এই উদাহরণ সম্পর্কে? আচ্ছা, তাহলে আমরা 2 মিনিটের ব্রেক নিব, কেউ চলে যাবে না, এখানে থাকবা। হ্যাঁ, 2 মিনিটের টি ব্রেক, 2 মিনিট, কারণ আমাদের লাইভটা কিন্তু আবারও চলে যাবে, হয়তোবা 40 মিনিট হলে চলে যাবে যেটা দেখতেছি। তো যেটা হলো যে আমরা 2 মিনিট লিভ নিব, 2 মিনিট ওয়েট করবো এখানে, কেউ লিভ নিবে না। 2 মিনিট, ঠিক 2 মিনিট পরে আসতেছি। কারো কোশ্চেন থাকার কথা না, বিশেষ করে নগদানটা কারো কোশ্চেন থাকার কথা না। নগদানটা আমরা সবাই জানি হাতে নগদ বা নগদ টাকা, এটা সম্পদ, সম্পদ তাহলে এটা কি ডেবিট। দেন 2 নাম্বারটা কারো কোশ্চেন আছে? জি স্যার। কি বলেন, কি কোশ্চেন? স্যার বিক্রয় খতিয়ানে জের আর পুস্তক ঋণে দুইটা বুঝি না। পুস্তক ঋণটা আমাদের লাগবে না, পুস্তক ঋণটা আমাদের লাগবে না, বলছিলাম এসএসসি তে লাগবে না। এখানে ভাই প্রতিশব্দ নাম। দেনাদার তো বুঝি, দেনাদার মানে আমি যার কাছে টাকা পয়সা পাই, আমি বাকিতে বিক্রি করছি, আমার কাছে টাকা, আমি কারো কাছে টাকা পয়সা পাবো, সো সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠান আমার কাছে, আমার হলো দেনাদার, সেটা সম্পদ। দেন দেনাদার মানে কি পাওনা, আমি পাবো, তাহলে এটা আরেকটা নাম হলো পাওনা। দেন এটা আধুনিক নাম হলো প্রাপ্য হিসাব, মানে আমি পাবো, সব একই কথা, প্রতিশব্দ ভাই। আর বিক্রয় খতিয়ানের জের বলার কারণে কি, এটা বিক্রয় করার ফলে তৈরি হয়, বাকিতে যখন বিক্রি করা হয় সেই জের গুলো নিয়ে এটা তৈরি করা হয়।
যার কারণে এটার আরেকটা নাম বলা হয়েছে বিক্রয় খতিয়ানের জের। বুঝতে পারলাম? জি। বিক্রয় খতিয়ানের জের, এটা সবাই বুঝতে পারছি কেন বিক্রয় খতিয়ানের জের বলা হয় এটাকে? ওকে জি ভাই। দেন প্রাপ্য নোট আর প্রাপ্য বিল একটু আগে বুঝাইছিলাম যে প্রাপ্য হিসাব থেকে যে বিলটা স্বীকৃতি দেওয়া হয় বা লেখা হয় ওই বিলটাকেই প্রাপ্য বিল বা প্রাপ্য নোট বলা হয়। তো এটা প্রাপ্য নোট যেমন প্রাপ্য হিসাব যেমন সম্পদ, সেম প্রাপ্য নোট বা প্রাপ্য বিলটাও সম্পদ। ক্লিয়ার? যখন প্রাপ্য নোটটা থাকবে তখন আমার আর প্রাপ্য হিসাবে লোককে খোঁজার দরকার নাই, আমি জাস্ট ওই কাগজটা নিয়েই ব্যাংকে জমা দিলে ব্যাংক আমাকে টাকা দিয়ে দিবে। এটার অনেক সুবিধা আছে, যার কারণে প্রাপ্য নোটগুলো করা হয়, বেশিরভাগই নোট করা হয় বা বিলটা করা হয়, মুখে মুখে কম হিসাব রাখা হয়। আধুনিক যুগে বেশিরভাগই এই বিলের মাধ্যমে বা নোটের মাধ্যমে করা হয়, মুখে মুখে হিসাব রাখা হয় না তেমন একটা। তো এই মুখে যদি স্বীকৃতি দেওয়া হয় তখন সেটাকে বলা হবে প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। দেন বলা হচ্ছে ব্যাংক জমা, এটা বুঝি নাই বা 4 নম্বর টাকার কোশ্চেন আছে, সবগুলো বুঝতে চাচ্ছি না, যেটা যারা যেটা বুঝি সেটা বোঝানোর কোনো প্রয়োজন নাই মনে হয়, নাকি সবগুলো বুঝাবো আমি সিরিয়াল বাই সিরিয়াল? ব্যাংক জমা ডেবিটদের এগুলো প্রতিশব্দ। দেখো ব্যাংক জমা মানে হলো ব্যাংকে জমা রাখছি, সো এটা ব্যবসার জন্য সম্পদ। ব্যাংক জমা ডেবিটদের মানে হলো কি, ব্যাংকে জমা রাখছো, জমা রাখলে আমরা কি করি, যাবে দেখে কি করি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক জমা মানে হলো ব্যাংক জমা ডেবিটদের। আর ব্যাংক থেকে যদি ঋণ নেই তখন কি করি, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট, যার কারণে এটার নাম ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমা ডেবিটদের বলার কারণ হলো এখানে ব্যাংকে জমা দিলে তখন আমরা ব্যাংক হিসাব ডেবিটই করি ভাই। আবার যখন তুমি মনে করো কার্ড আনবা, দেখো ব্যাংকে জমা দিলে যখন এটিএম কার্ড আনো তখন কি কার্ড দেয় ভাই, ডেবিট কার্ড দেয় না? ডেবিট কার্ড দেয় নাকি? ডেবিট কার্ড দেয়, কাউকে কিন্তু ক্রেডিট কার্ড দেয় না সহজে। ব্যাংক হিসাব খুললি তোমাকে একটা কার্ড দিবে টাকা উত্তোলন করার জন্য, সেই কার্ডটা হলো তোমার ডেবিট কার্ড। যে ব্যাংক কি করো, সব ব্যাংকের ডেবিট কার্ড। তাহলে ওই ডেবিট কার্ড, সেটা নেক্সাস পে হোক, মনে করো ডাচ বাংলা হলে নেক্সাস পে লেখা থাকে, নেক্সাস পে ডেবিট কার্ড, ইসলাম ব্যাংক হলে সেটার ভিতরে ডেবিট কার্ড, সবগুলোর মধ্যে ডেবিট কার্ড লেখা আছে, আগে পরে ডেবিট কার্ড লেখা থাকবে। কারণ কি, ডেবিট কার্ড হলো তোমার ব্যাংকে যে টাকা জমা রাখছো সেই টাকা তুমি উত্তোলন করতে পারবা। তাহলে ব্যাংক জমাটা মানে ব্যাংক জমা ডেবিট জার। দেন ব্যাংক চলতি হিসাব মানে খোলা হয়েছে, একই কথা সবগুলা। ব্যাংক ব্যালেন্স মানে ব্যাংকে টাকা আছে, সবগুলা প্রতিশব্দ। ক্লিয়ার? যে কোনো নাম থাকতে পারে। যখন খতিয়ান করা, বিশেষ করে খতিয়ানে প্রতিশব্দগুলো বেশি ইউজ করা হয়, খতিয়ান আর আর্থিক বিবরণী, এই দুই জায়গায় প্রতিশব্দ বেশি ইউজ করা হয়। 4 নাম্বারটা ক্লিয়ার? জি ভাই। জি স্যার। দেন 5 নাম্বার অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ মানে হলো ঘড়ি, ক্যালকুলেটর, স্টেপলার, এগুলোকে বলে অফিস সাপ্লাইজ। এগুলো সম্পদ ভাই, সে সবাই বুঝতে পারছি, সম্পদ মানেই ডেবিট। দেন বিনিয়োগ। বিনিয়োগ বলতে কি বুঝি একজন? প্রাইস বন্ড। প্রাইস বন্ড। আচ্ছা, বিনিয়োগ বলতে কি বুঝি এটা জিজ্ঞাসা করছে, উদাহরণ দিয়ে দিচ্ছি। বিনিয়োগ বলতে যে টাকাটা আমরা ব্যবসায় ইনভেস্ট করি, যে টাকাটা আমরা কি করি ভাই, ব্যবসায় ইনভেস্ট করি। ইনভেস্টের বাংলা কি ভাই? বিনিয়োগ। মূলধন হিসেবে যেটা আমরা ব্যবসায় কাজে লাগাই সেটা। আচ্ছা, সেটা হতে পারে। ইনভেস্ট মানেই তো বিনিয়োগ। তো তুমি বিনিয়োগের কথা বলা সঙ্গে দিতেছো ইনভেস্ট। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ। হ্যাঁ, মূলধন হিসেবে বুঝতে পারছি, তোমার সবাই এটাই বলে, বুঝতে পারছি, কাছাকাছি হয়েছে। যেটা হলো যে বিনিয়োগ বলতে বোঝায় তোমার ব্যবসায় যে টাকাটা অলস আছে ভাই, অলস আছে, কোনো কাজে লাগতেছে না। অলস মানে যেটা ঘুমাচ্ছে, ক্যাশে ঘুমাচ্ছে যে টাকাটা, বা ব্যাংকে ঘুমাচ্ছে, কোনো কাজে লাগতেছে না, সেই টাকাটাকে বলা হবে বিনিয়োগ। কারণ কি, সেই টাকা যখন তুমি লাভের জন্য কোথাও খাটাবা সেটাই বিনিয়োগ এক কথায়। যে টাকা অলস, ব্যবসায় যে টাকা অলস আছে, কোনো কাজে লাগে না, সেই টাকা যখন লাভের জন্য কোথায় খাটানো হবে সেটাকে বলা হবে বিনিয়োগ। সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে বিনিয়োগ যে বুঝি না? এইখানে বিনিয়োগের অনেকগুলো নাম আছে, দেখো প্রাইস বন্ড, সঞ্চয়পত্র, শেয়ার, লগ্নি, এই সবকিছুর মাধ্যমে কি হয়, মুনাফার জন্য মানুষ টাকাগুলো খাটায়, এখানে মানে ব্যবসায় খাটায়, যার কারণে এগুলোকে বলা হয় বিনিয়োগ। লাস্ট 6 নম্বরে লাস্টেরটা একটু বুঝাই দিন। লাস্টে কোনটা, নামটা বলো। ওই যে মিস্টার আফসানকে প্রদান, মিস্টার আফসানকে প্রদান। গুড, একজন মানুষকে প্রদান করছে, এটা একটা ঋণ হওয়ার কথা, তাই না? ঋণ না?
জি জি ঋণ প্রদান করছো ভাই, ভালো করে বুঝো, ঋণ প্রদান করছো তো তোমার এটা কি সম্পদ, তোমার কিন্তু দায় না। তুমি মানুষকে ঋণ দিছো বা মানুষকে টাকা দিছো, অন্য কাউকে টাকা দিছো, তুমি কারো কাছে টাকা নেও নাই। তুমি যদি কারো কাছ থেকে ঋণ আনো সেটা তোমার জন্য দায়, আর তোমার কাছ থেকে যদি কেউ টাকা নেয় সেটা তোমার জন্য সম্পদ। বুঝতে পারছি? তা মিস্টার আফসরকে তুমি প্রদান করছো, এটা কিসের জন্য প্রদান করছো? অবশ্যই ফ্রি ফ্রি প্রদান করো নাই, এখান থেকে তুমি লাভের জন্য প্রদান করছো, তুমি এখান থেকে টাকা নিবা। ঠিক আছে? জি ভাই। এটা বিনিয়োগ। ওকে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? 6টায়, আজকে 6টায় পড়াবো আমরা, আজকে আর আগাবো না সামনে। আচ্ছা, আমরা এখন ক্লাসে কেউ লিভ দেবো না, ক্লাসের আমরা জাস্ট কার কি কোশ্চেন আছে সেগুলো জানবো এবং কার ক্লাস সম্পর্কে জানবো। সবাই একটু মনোযোগ দিবে এবং আবার প্রেজেন্ট আবার নিব যে কে কে ছিল। প্রথমত সুমন, মিস্টার সুমন। হ্যাঁ ভাই। শুনতে পাচ্ছি? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ সুমন, আজকের ক্লাস তোমার কোন জায়গায় কোন সমস্যা হয়েছে, বুঝো না এমন কিছু? না ভাই, আপাতত কোনো সমস্যা হয় নাই, মানে বলো। আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝছো, কোনো সমস্যা নাই। কোনো কোশ্চেন আছে তোমার? না, আমার কোনো কোশ্চেন নাই ভাই। গুড। রুনি তো আর যোগ হয় নাই। নাফিস, আরাদিন নাফিস। জি স্যার। কোনো কোশ্চেন আছে তোমার? স্যার না স্যার। আজকে ক্লাসটা তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ থাকার জন্য। লিভ নিও না কেউ, আমরা ক্লাসের শেষে সবার শেষে আরো কিছু জানাবো। ক্রিস্পি জয়সি, সন্না, সন্না। হ্যাঁ স্যার বলেন। জি, কোনো সমস্যা, কোনো কোশ্চেন, মতামত? না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, রফিকুল। রফিকুল, হ্যাঁ আপনি এর মধ্যে পাচ্ছি না, আপনি কিছু কিছু পর চলে যাচ্ছেন, কারণ কি? স্যার একটু সমস্যা ছিল স্যার। আমরা ক্লাস চেষ্টা করবো ক্লাসে প্রেজেন্ট থাকার, কথাগুলো যদি মিস করো তখন তুমি নেক্সট দিন আবার এই কোশ্চেন গুলাই করবা, যেটা অন্যের জন্য খারাপ লাগতে পারে। ঠিক আছে? আমার বারবার অ্যান্সার দিতে কোনো সমস্যা নাই, কিন্তু সেদের ক্লাস টাইমটা লং হয়ে যায়, প্লাস অন্যের জন্য সমস্যা হয়, যার কারণে চেষ্টা করবো ফুল টাইম থাকার জন্য। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে আমার কোনো কোশ্চেন আছে ভাইয়া? না ভাইয়া। ওকে ঠিক আছে। আচ্ছা, ইমরান, ইমরান আসছে? ইমরান নাই। শান্তা কি অ্যাড হয়েছে আবার? শান্তা তানহা, শান্তা নাই। আচ্ছা, আরেকজন শান্তা, তাসিম মজুমদার। তুমি থাকো, 5 দিন পরে বেতন দিও ভাই, আমি আসি। ঠিক আছে? তুমি, তোমার নাম 5 বার ডাকা হচ্ছে, তুমি নাই। আচ্ছা শান্তা, তুমি আবার অ্যাড হইছো, তোমার কোনো কোশ্চেন আছে? না স্যার, আমি না স্যার, তানহা অ্যাড হয় নাই, আমি তাসিম মজুমদার। আচ্ছা বলেন, আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন। না স্যার, আমার কোনো কোশ্চেন আচ্ছা নাই। আচ্ছা ওয়াসি, ওয়াসি স্যার। জি। আচ্ছা ভাইয়া, তোমার কোনো কোশ্চেন আছে? না স্যার, আপাতত কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তুমি কি ক্লাসটা বুঝতে পারছো? তোমার যেহেতু ফার্স্ট ক্লাস, বুঝতে পারছো কিছু? বুঝতে পারছি স্যার। কোনো জায়গায় সমস্যা হয় নাই? না, আপাতত সমস্যা হয়নি। আচ্ছা, সমস্যা হয় নাই। তোমার ক্লাস কেমন লাগলো সবার সামনে বলতে পারো? প্রথম দিনের ক্লাস এক্সপেরিয়েন্সটা কেমন? আমাদের একটা ব্যাড এক্সপেরিয়েন্স। আচ্ছা, আমাদের একটা ব্যাড এক্সপেরিয়েন্স যেটা হলো যে আমরা বারবার লিভ নিতেছিলাম আর জয়েন হচ্ছি 2-3 বার। এটা একটা ব্যাড এক্সপেরিয়েন্স আমাদের জন্য। ঠিক আছে? তোমাদের ক্লাসে যখন দিই 40 মিনিট লিভ নিয়ে নেয়, এটা বুঝতেছিলাম, স্টুডেন্ট বেশিও না, তো তুমি এমনি মোটামুটি সবকিছু বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যেটা হলো যে ওয়াসি, যে কোনো সমস্যার জন্য গ্রুপে থাকবা। হ্যাঁ, যদি মারাত্মক কোনো বা এমার্জেন্সি কোনো কোশ্চেন হয় সেক্ষেত্রে তুমি আমাকে ইনবক্স করবা, আর নাহলে গ্রুপে এইসব লিঙ্কিং বা ক্লাস টাইম এইসব ব্যাপারে যে নর্মাল যে কোশ্চেন গুলো আছে সেগুলো গ্রুপে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? এখানে থাকবা। ঠিক আছে ভাই, তাহলে টাইমলি ক্লাস করবা। আমাদের টাইম হলো শনি সোম বুধবার ঠিক 3:30টার দিকে, বা 3:30 থেকে 10-15 মিনিট দেরি হইতে পারে, কারণ আমরা সবগুলো চেক দিয়ে তারপরে ঢুকতে চাই। প্রথম দিন ক্লাসটা চেক না দেওয়ার কারণে অনেক সমস্যা হয়েছিল। ঠিক আছে? আমরা আধা ঘন্টা পরে ঢুকতে হয়েছে, যার কারণে 10-15 মিনিট লেট হতে পারে ক্লাস জয়েন হইতে, বাট তুমি জয়েন হইতে লেট করবে না। ওকে?
ওকে ভাই, তাহলে নেক্সট দিন থাকবা। আর ভিডিও আগের দিনের ক্লাসে ভিডিও রেকর্ডিংটা আমরা ইউটিউবে দিয়ে দিব। ইউটিউবে দিব মানে প্রাইভেট থাকবে, কেউ দেখতে পারবে না, শুধুমাত্র তোমাদের যে কজনকে শেয়ার করব তারা দেখতে পারবা, ঠিক আছে? আগের দিনে ভিডিওটা দেখে নেবা যেহেতু তুমি ক্লাস করো নাই। জি ভাইয়া? জি আচ্ছা আচ্ছা। আগের দিন যেহেতু ক্লাস করো না দেখে নিবা। আর আজকে ক্লাসের লিংক হয়তো আরো 2-1 দিন পরে দেওয়া হবে, কারণ রানিং করা সম্ভব না। তাহলে ক্লিয়ার? তোমার কোনো কোশ্চেন নাই ভাইয়া? ওকে ভাই। মোহাম্মদ, আচ্ছা মোহাম্মদ জিন্না কোনো সমস্যা আছে? সমস্যা বা কোশ্চেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তোমার কোনো কোশ্চেন বা মতামত কোনো কিছু আছে? না স্যার, কোনো সমস্যা নাই স্যার। ঠিক আছে, আচ্ছা গুড। ইয়াসির আরাফাত? না ভাই, কোনো সমস্যা নাই। কোনো কোশ্চেন নাই, সমস্যাও নাই। আচ্ছা ইয়াসির, মাঝে মাঝে গ্যাপ চলে যাও, আবার আসো ভাই, লিভ নিবা না, হ্যাঁ? দেন সোহানুর আক্তার। আচ্ছা স্যার, যে 40টা হিসাব দিচ্ছেন, 40টা না 80টা, ওইগুলো সবকে মুখস্থ করা লাগবে? কোনোটাই মুখস্থ করতে হবে না, বুঝে মনে রাখতে হবে। আমি প্রত্যেকটা বুঝাই দেবো, যেমন আজকে 6টা বুঝাই দিলাম, প্রতিদিন এরকম 10টা 15টা এরকম করে অল্প অল্প করে বুঝাই দিব। যেটা বুঝাই দেবো এটা তুমি বুঝে রাখবা, যদি না বুঝে পরে আবার যে কোনো দিন কোশ্চেন করবা, এটা বোঝানো হয়েছে, ঠিক আছে? এবং প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করবা, শীটটা প্রতিদিন প্র্যাকটিস করবা, 1-2 বার করে দেখবা, অটোমেটিকলি একসময় তোমার মুখস্থ হয়ে যাবে। এটা মুখস্থ করতে হবে না। আর ম্যাথ করার সময় বাকিটা এমনি মুখস্থ হয়ে যাবে। আমাদের আর 2-1টা ক্লাস করার পর এমনি আমরা অটোমেটিকলি চ্যাপ্টার ম্যাথ অনুযায়ী ম্যাথে যাব, ঠিক আছে? দেন একটা অ্যাকাউন্টিং একটা চ্যাপ্টার শেষ করে দেন ফিনান্স শুরু করব। আচ্ছা, যেখানে ছিলাম, সোহানুর আক্তার। কে স্যার? কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। আচ্ছা, দেন আমাদের আকর্ষণ, এই ক্লাসের সর্বশেষ আকর্ষণ, নাফিজা তাবুসসুম। শুনতে পাচ্ছি? ভাইয়া। জি ভাইয়া, বলেন আপনার ক্লাস কেমন লাগলো? আপনার ফার্স্ট ক্লাস ছিল এটা, এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? গুড, বেটার না বেস্ট? গুড ছিল, বেস্ট ছিল। আচ্ছা, আমরা কয়েকবার ডিসকানেক্ট হওয়ার পরও বেস্ট ছিল তোমার এক্সপেরিয়েন্স। হয়তো আমি কারো ক্লাস করলে বিরক্ত হয়ে যেতাম, যতবার ডিসকানেক্ট হয় কেন। তোমরা অনেক ভালো, যার কারণে বিরক্ত হও না, বা মনে মনে গালি দাও ভাইয়াকে, সরাসরি দাও না, মনে হইতে পারো। অনেক আছে স্টুডেন্টরা সবসময় কি করে, আমরাও তো ছিলাম স্টুডেন্ট, জানি তো, টিচারদের মনে করে সামনে গালি দিতে পারে না, পিছনে ভাই ঠিকই গালাগালি করে। ভাই এটা কইরো না ভাই, আমার পারলে পিছনে ভাই ইনবক্সে গালি দিও, ভালো হবে, ঠিক আছে? কারণ আমি গালি হজম করতে পারি, কারণ হজম করার ক্ষমতা দিচ্ছে আল্লাহ, কিন্তু ওই পিছনে হজম যেটা আমি দেখি না, জানিও না, এটা ভালো লাগে না। তো তোমার এক্সপেরিয়েন্সটা মোটামুটি ভালো ছিল। তো তুমি কি ক্লাস রেগুলার করবা তাবাসসুম? যার কারণে তাহলে যেটা করতে হবে, যেটা তুমি গ্রুপে অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের সবার মতামত শেষ। কাউকে কি মিস করছি? আমার তো মনে হয় না। তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আমাদের ক্লাস আছে একটু পরে, দেন আমরা সর্বশেষ 10টার দিকে বা 11টার দিকে আজকে যে টপিকস গুলো শিখালাম এগুলোর পিডিএফ গুলো দিয়ে দিব। পিডিএফ গুলো দেওয়ার পরে কেউ একজন সেই পিডিএফটারে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দিও, ঠিক আছে? কারণ স্ক্রিনশট আমার দেওয়া সম্ভব না আবার আমাদের ভাবে। আর যেটা হলো কারো পিডিএফও চলে না, কারো কোনো সমস্যা আছে। তো সবার উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে কেউ একজন দায়িত্ব নিয়ে যখন পিডিএফ দিব, পিডিএফটা সুন্দর করে স্ক্রিনশট করে দিয়ে দিও, গ্রুপে দিয়ে দিও। আর আমি কিছুক্ষণ পরে হয়তো ভিডিও লিংকটা দিয়ে দিব 10টা-11টার দিকে। কিছুক্ষণ বলতে 10টা-11টা, এর আগে না, ঠিক আছে? তো সবাই, আমার একটা ছিল। জি ভাইয়া, জি বলেন। ভাইয়া, অ্যাসাইনমেন্টের সলিউশনের পিডিএফটা একটু দেওয়া যাবে? অ্যাসাইনমেন্টের সলিউশনের পিডিএফ দেওয়া যাবে না, ওটা ভিডিও দেখে দেখতে হবে ভাই। কে বলতেছিলা? নাফিস। এই আইন অমান্য করলে সবাই চাবে, ঠিক আছে? এটা উদ্দেশ্য, কারণ আছে ভাই। তুমি তো পাবলিকই চাইতেছো, এই যে পাবলিকলি চাইলা। আমি তুমি কি তোমার মোবাইলে কি ইউটিউব চলে না? হ্যাঁ চলে। তাহলে তুমি কেন পিডিএফ নিবা ভাই? ইউটিউবে তো আমি এটা প্রত্যেকটা জিনিস বুঝাই দিচ্ছি, তো তোমার তো শেখাও যাচ্ছে ভাই। তুমি কেন পিডিএফটা চাচ্ছ তাহলে বলো? শিখতে চাচ্ছ না? এখানে শিখতে চাচ্ছ, মানে এখানে শিখতেছো দেখে কি তুমি ওইখানে শিখতে চাচ্ছ না, এরকমের? না ভাই। আচ্ছা, এই দেখো, এখন কিন্তু আমরা ক্লাস
আচ্ছা যেটা দেখো আমরা কিন্তু এখন ক্লাসটা 41 মিনিট ওভার করতেছি, দেখছো? সবাই একটু খেয়াল করো, আমরা ক্লাসটা কিন্তু এখন 41 মিনিট ওভার করতেছি। তো হঠাৎ করে কি হয় 40 মিনিট কেন দেখায় ভাই বুঝতেছি না, 40 মিনিটে কেন লিভ নেয়। এখন অলরেডি আমরা রেকর্ড করতেছি 41 মিনিট